আজকের গল্প হারিয়ে যাওয়া স্বপ্ন। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেল আইকনটি অন করে দেবেন। জলখাবারের প্লেটটা ইন্দ্রের সামনের টেবিলটায় রেখে চায়ের কাপ দুটো নিয়ে দীপা ইন্দ্রের পাশে সোফাটায় বসলো। আজ কথাটা নিজে থেকেই পারল দীপা। ইন্দ্র, ঘরের তাক থেকে হারমোনিয়ামটা নামিয়ে দেবে? কথাটা শুনেই ইন্দ্র বিস্ফোরিত চোখে দীপার দিকে তাকিয়ে বলল, হারমোনিয়াম? দীপা, এখনো তোমার ধৈর্য আছে বলো? ইন্দ্রের মুখ থেকে কথাটা শুনেই দীপা চুপ। একটু গম্ভীর হয়ে বলে, থাকবে না কেন বলতে পারো? তোমাদের তো কোনো ইচ্ছেই অপূর্ণ রইল না। এ বাড়িতে কেবল আমার ইচ্ছেরই কোনো দাম ছিল না। ইন্দ্র তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে দিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই নামিয়ে দিচ্ছি হারমোনিয়ামটা। কথাটা শেষ করেই এক লাফে খাটের উপর উঠে জানলার গ্রিলটাতে একটা পা রেখে বাঙ্কার থেকে দু হাতে ধরে হারমোনিয়ামটা খুব সাবধানে মাটিতে নামালো। আলনাটা থেকে একটা শুকনো কাপড় এনে হারমোনিয়ামটা মুছতে লাগলো। দীপা এক দৃষ্টিতে দেখতে থাকে ইন্দ্রকে। এই ইন্দ্রই মায়ের কাছে কেমন, ঠিক যেন ভিজে বিড়াল। এখন ইন্দ্র যেন ইউনিভার্সিটির সেই ফার্স্ট ইয়ারের ছাত্রটি, যে একদিন দীপাকে ইউনিভার্সিটিতে না দেখতে পেলে 4টের আগেই হাজির হতো ওদের হোস্টেলে। কি পাগলই না ছিল ইন্দ্র! বিয়ের পর সেই ইন্দ্র কেমন অন্য রকম। মা গত প্রাণ। মা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। বেশ মনে পড়ে একদিনের কথা। ওদের সবেমাত্র মাস 8 বিয়ে হয়েছে। ভৈরবীর আলাপটা কদিন ধরে মাথায় ঘুরছিল দীপার। কয়লার উনুনে ভাত চড়িয়ে কুটনো কাটতে কাটতে ভৈরবীর আলাপটা গেয়ে উঠতেই ঠাকুরঘর থেকে শাশুড়ি মা গম্ভীর গলায় বললেন, বৌমা, রান্নাটা দেখো, খোকা যেন সময় মতো অফিসে ভাত পায়। এই কমাসে শাশুড়ির গলার স্বর কিছুটা চিনেছে দীপা, তাই ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হলো না। ইন্দ্র পাশেই ছিল, কোনো রকম উচ্চবাচ্য নেই। অথচ বিয়ের আগেই ইন্দ্র ইউনিভার্সিটির ক্লাস শেষে মাঠের আড্ডায় দীপার গান না শুনলে উঠত না। বিয়ের কমাস পর থেকে তো দীপার গুনগুনটুকুও বন্ধ। আগেই বন্ধ হয়ে গেছিল গান। সে আর এক ইতিহাস। বিয়ের প্রথম প্রথম বিকেলে ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিতে বসেই থাকতো দীপা, ইন্দ্রের অফিস থেকে ফেরার অপেক্ষায়। একদিন সন্ধ্যের গা ঘেঁষে দীপা বারান্দায় বসে। আবছা অন্ধকারে দেখে একটু দূরে একটা লোক কি যেন একটা মাথায় নিয়ে আসছে। সঙ্গে একজন পেছনে দ্রুত পায়ে হাঁটছে। একটু কাছে আসতেই দীপা চমকে যায়। বাবা না? হ্যাঁ, বাবাই তো। পেছনোটা কে? কারো কিছু হয়নি তো? দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসে দীপা। একটু এগিয়ে গিয়ে অবিনাশের কাছে গিয়ে বলে, বাবা। হঠাৎ ওখানে মেয়েকে দেখে অবিনাশ একটু অবাক হয়ে বললেন, তুই আবার নেমে এলি কেন মা? দীপা বিস্ময়ে জিজ্ঞাসা করে, সবাই ভালো তো বাবা? অবিনাশ এক গাল হেসে বললেন, হ্যাঁ রে, সবাই ভালো আছে। দীপা পিছনের লোকটাকে দেখিয়ে বলে, উনি কে বাবা? আর উনার মাথায় ওটা কি? অবিনাশ আবার হেসে বললেন, তোর হারমোনিয়ামটা। দীপা চোখ কপালে তুলে বললে, বাবা, এত ভারী হারমোনিয়ামটা তুমি কলকাতা পর্যন্ত বয়ে এনেছো? তুই যে এই 2 মাস রেয়াজে বসতে পাসনি মা। এতে আর কষ্ট কি? হারমোনিয়াম তো রেলগাড়িতে চেপেই এসেছে। কলকাতায় কি হারমোনিয়াম পাওয়া যায় না বাবা? আর তুমি বা কি জানবে? আমার কথা থাক মা, আমার তো বয়স হলো। সেদিন সন্ধ্যাবেলাটা অবিনাশ আর দীপা মিলে গানে গানে বেশ কাটালো। ইন্দ্র ওদের সঙ্গে ছিল। ইন্দ্রের মা অবশ্য একবারের জন্যও এ ঘরে ঢোকেননি। চা, জলখাবার কাজের মেয়েটাকে দিয়েই পাঠিয়ে দিয়েছিলেন। পরদিন ভোরেই দিনাজপুরের পথে অবিনাশ রওনা হলেন। দীপা সকালে থেকেই টের পাচ্ছিল বাড়ির আবহাওয়া গরম। ইন্দ্র অফিসে বেরোবে, টেবিলে বসে ভাত খাচ্ছে। ইন্দ্রের মা পাশে চেয়ারটা টেনে নিয়ে এসে বসলেন। বললেন, একটা কথা ছিল খোকা। ভাতের গ্লাসটা তুলতে তুলতে ইন্দ্র বলল, বলো। আমার বাড়িতে এবার থেকে গান বাজনার আসর বসবে নাকি?
ওভাবে বলছো কেন মা? দীপা ছোটবেলা থেকেই গান শেখে। ইন্দ্রের মা গলার স্বর আরও চড়িয়ে বললেন। বাপের বাড়িতে গান শিখত, মিটে গেছে। এখানে আবার ওসব শুরু করার কি দরকার বলতো? আর বৌমা গান শিখে করবেইটা কি? রেডিওতে গান গাইতে যাবে নাকি? মায়ের গলার স্বর ইন্দ্র চেনে। আর কথা বাড়ালো না, চুপচাপ খাওয়া সেরে অফিসে বেরিয়ে গেল ইন্দ্র। দীপার বিশ্বাস ছিল ইন্দ্র ওর মাকে বুঝিয়ে ঠিক রাজি করাবে। না। তারপর নাই নাই করে 18টা বছর পার হয়ে গেছে। ইন্দ্র আর ওর মাকে রাজি করাতে পারেনি। সময় তো থেমে থাকে না, ধীরে ধীরে সব সয়ে গেছে। বছর ঘুরতে না ঘুরতে দীপার কোলে আলো করে এলো দীপু। দীপুকে ঘিরে শুরু হলো দীপার নতুন স্বপ্ন। দীপু একটু একটু করে বড় হয়। দীপারও ব্যস্ততা বাড়ে। সকাল বিকেল টিউশন, ব্যায়াম, আঁকায় নিয়ে যাওয়া, নিয়ে আসা। ইন্দ্র শুকনো কাপড়টা দিয়ে হারমোনিয়ামটা ভালো করে মুছে দীপাকে ডাকলো। দীপা, দেখো তোমার হারমোনিয়ামটা মুছে কেমন ঝকঝকে করে দিয়েছি। ইন্দ্রের ডাকে দীপার চমক ভাঙে। গামছাতে হাতটা মুছে মেঝেতে শতরঞ্জির উপর বসে দীপা হারমোনিয়ামের রিডে আঙুলগুলো দিয়ে বেলোটায় টান দিতেই দীপার গলা থেকে আপনা আপনি বেরিয়ে আসে ভৈরবীর আলাপ। মা গা রে গা। মিনিট দুই এরকম চলার পর দীপার হুঁশ ফিরল। হারমোনিয়ামের কোনো সারা শব্দই নেই। যা বাবা, হলোটা কি? দীপা হারমোনিয়ামের ওপরের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখল। না, কোথাও কিছু বোঝা যাচ্ছে না। ইন্দ্রকে বলল, বাঁশির ওদিকটা ধরো তো, দেখি ভেতরে কি অবস্থা। ভেতরের বাঁশিটাকে দুজনে দুদিক ধরে যেই না তোলার চেষ্টা, অমনি বাঁশির ভেতরের কাঠগুলো ঝরঝর করে গুঁড়ো হয়ে পড়ল হারমোনিয়ামটার ভেতরে। দুজনে হাতে তখনও খানিকটা করে ভাঙা বাঁশির ভগ্নাংশ। দুজনেই দুজনের দিকে তাকিয়ে সেদিনের পর থেকে দীপা কেমন চুপচাপ হয়ে যায়। ইন্দ্রের সঙ্গে বাক্যালাপ যে নেই তা নয়, তবে সেও প্রয়োজনটুকুই যা। দীপু পড়তে গেলে দীপার এই সময়টা বারান্দায় বসেই কাটে। বিকেলের ডুবন্ত সূর্যটা দেখতে বেশ লাগে ওর। আজও বারান্দায় একাই বসেছিল। কাগজের বিজ্ঞাপনটা দেখে ভাবল, কালই একবার ইউনিভার্সিটি যেতে হবে। দেখাই যাক না পিএইচডির ফর্মটা ফিল আপ করে। ফ্যাকাল্টি অফিসে ফর্মটা দিয়ে দরজার বাইরেটায় পা দিতেই সবিতার সঙ্গে দেখা। সবিতাও ফ্যাকাল্টি অফিসে ঢুকছিল। এতকাল পর দেখা। দুজনেই দুজনকে দেখে চমকে উঠে বলে, আরে বাস, কিরে তুই? তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে কোলাকুলি। সে কি আনন্দ! কি বন্ধুই না ছিল ওরা। দুজনেই ভীষণ ভালো গান গাইতো। একবার ইউনিভার্সিটির ফেস্টে দুজনেই গান গেয়ে ফার্স্ট হয়ে গেল। সেবার ওদের দুজনকে নিয়ে মেয়েদের হোস্টেলে কি নাচা গানাটাই না হলো। ক্যান্টিনে 2 কাপ কফি নিয়ে ওরা বসে। ওদের গল্প আর শেষ হয় না। সবিতা বলে, সেই যে বিয়ে করে দিনাজপুর ছাড়লি, তারপর আমরা আর তোর টিকিটই পেলাম না। অবশ্য আমিও ব্যাংকে সে বছরই চাকরিটা পেয়ে অন্ধ্রে পোস্টিং হয়ে চলে গেছিলাম। এখনকার মতো মুঠো ফোনের যুগ তো ছিল না তখন। দীপা বলে, হ্যাঁ রে, তুই এখনও বিয়ে করলি না যে? বর দেখব। সবিতা বলল, দূর, আমার কথা আজ থাক। তুই কেমন সংসার করছিস বল। ছেলে এবার কোন ক্লাস? হঠাৎ উচ্ছ্বসিত হয়ে সবিতা বলে, দীপা, তোর গান কেমন চলছে? এতক্ষণ বেশ চলছিল কথাবার্তা। গানের কথা বলতেই দীপা গম্ভীর হয়ে গেল। কোনো রকমে চোখের জল সামলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, গান বন্ধ? সে কি, গান বন্ধ কেন? ইন্দ্র তো তোর গান খুব ভালোবাসত। কলকাতায় থাকিস, কত সুযোগ ওখানে, গান কেন বন্ধ করলি? দীপা দীর্ঘ নিঃশ্বাসটা টেনে বলল, হ্যাঁ, কলকাতায় অনেক সুযোগ, তবে সেসব সুযোগ সব জায়গায় নেই রে সবিতা। সবিতা একটু চিন্তিত হয়ে বলল, ইন্দ্রও কি তাই মত? জানি না। আর বসলে চলবে না। স্কুল ছুটির পর দীপুকে নিয়েই ফিরতে হবে। আস্তায় উঠতেই হবে। এত বছর পর দেখা হবার পর দুজনের বন্ধুত্ব নতুন করে প্রাণ পেল। সবিতার মাও বেশ খুশি।
মেয়েটা কলকাতায় একটা কাছের মানুষ পেল। একদিন সবিতার মা বললেন, দীপা, গানটা আবার শুরু করো। কলকাতায় এসে সবিতাও গান শিখতে শুরু করেছে, তুমি আর দেরি করো না। দীপা কিছু বলতে গেলে সবিতার মা দীপাকে থামিয়ে দিয়ে বললেন, এখন থাক ওসব কথা, সবিতার মুখে সব শুনেছি। হারমোনিয়াম ঠিক এসে যাবে। বাড়ি ফিরে দীপা ভাবল, ইন্দ্রকে বলি একটা হারমোনিয়াম কেনার কথা। কিন্তু পর মুহূর্তেই হাজারো প্রশ্ন দীপার মাথায় ঘুরতে থাকে। কবছর হলো ইন্দ্রের মা গত হয়েছেন, তারপরও তো ইন্দ্রের একবারও মনে হয়নি আমার গানের কথা। হারমোনিয়ামটা যে বাড়িতেই ছিল, আমি বললে মনে করবে মায়ের চলে যাওয়ার জন্যে অপেক্ষায় ছিলাম। শেষমেশ সবিতার জোড়াজুড়িতে দীপার গো টিকল না। গানের তালিমে ভর্তি হতেই হলো দীপাকে। তবে মনে একদমও সুখ নেই দীপার। হারমোনিয়াম না হলে কি চলে? গান শেখার দিন এলেই দীপার মনটা খুব খারাপ হয়ে যায়। একটা হারমোনিয়াম না হলেই যে একেবারে চলে না। একদিন গানের ক্লাসে সেরে দীপা একাই চলে গেল লালবাজারের পাকরাশির হারমোনিয়ামের দোকানে। আজ একটা হারমোনিয়ামের দাম দেখেই যাবে। সারা লালবাজার ঘুরে দীপা হতবাক। বাবরে, 5,00,000 একটা হারমোনিয়ামের এত দাম! একটু কম যেগুলো সেগুলো তো 30-এর কম নয়। দীপা হতাশ হয়ে ভাবে, এই 18 বছরে তো গুনগুন করার স্বাধীনতাটুকুও ছিল না। এখন যেন সুরটাই হারিয়ে গেছে। দীপাদের ফ্ল্যাটটা 3 তলাতে, উত্তর দক্ষিণ খোলা। বারান্দায় বসলে দূরের বড় বড় গাছগুলোকে দেখতে বেশ ভালো লাগে ওর। ওরা যেন কত কালের চেনা দীপার কাছে। কোন গাছটায় নতুন পাতা এলো, কোনটায় পাতাগুলো একটু বেশি সবুজ, এত বছরে দীপার সব মুখস্থ। দেখতে দেখতে কেমন পার হয়ে গেল 18টা বছর। দীপাকে দেখলে অবশ্য মনেই হয় না 40 ছুঁই। দুবার ডোরবেলটা বেজে উঠতেই দীপার চমক ভাঙে। দ্রুত পায়ে গিয়ে দরজাটা খোলে। দেখে দরজার সামনে দাঁড়িয়ে একটা লোক। তার মাথায় একটা বড় অ্যাটাচির মতন। 2 হাত দিয়ে ওটাকে ধরে টলমল করছে। এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার জন্যে ঘামছেও যেমন, হাঁপাচ্ছেও তেমন। দীপা অবাক হয়ে বলে, কাকে চাই? লোকটা মাথার বাক্সটাকে 2 হাত দিয়ে চেপে ধরে বলে, একটু ধরেন দিদিমণি, ভারী বোঝাটা নামিয়েই বলছি। মাথার ভারটা দীপা ধরলে বাক্সটাকে খুব সন্তর্পণে নামিয়ে লোকটা পকেট থেকে একটা কাগজের চিরকুট বের করে দীপাকে দিয়ে বলল, আপনি দীপা দিদিমণি তো? দীপা অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন বলুন তো? অমনি লোকটা পকেট থেকে একটা ঠিকানা লেখা কাগজ বের করে দীপাকে দিল। কাগজটা হাতে নিয়ে দীপা দেখল, হ্যাঁ, ওদের বাড়িরই ঠিকানা লেখা আছে তাতে। বিস্ময় জিজ্ঞাসা করে, কোথা থেকে আসছেন আপনি? লোকটা বলে, আগে পাগরাশির হারমোনিয়ামের দোকান থেকে। হারমোনিয়ামটা নিয়ে এসেছি দিদিমণি। দীপা আরও এক প্রস্ত অবাক হয়ে বলে, হারমোনিয়াম? আমি হারমোনিয়ামের অর্ডার দিইনি তো, শুধু দামটা জিজ্ঞাসা করেছিলাম। সেসব আমি জানি না দিদিমণি, দোকানের মালিক আমাকে এই ঠিকানায় হারমোনিয়ামটা পৌঁছে দিতে বললেন, আর সঙ্গে একটা চিঠি দিলেন। বলে লোকটা পকেট থেকে একটা সাদা মুখবন্ধ খাম বের করে দীপার হাতে দিল। লোকটার হাত থেকে খামটা নিয়ে দীপা দ্রুত খামটা খুলে চোখ বোলালো চিঠিটাতে। এত বছর পরে হলেও হাতের লেখা দেখে চিনতে অসুবিধা হলো না দীপার। সেই একই রকম হাতের লেখা, হারমোনিয়ামটা তোর জন্যে, এটা তোর বিয়ের উপহার। তখন টাকা ছিল না, তাই তোর বিয়েতে কিছু দিতে পারিনি, অনুরোধ রইল ফেরত পাঠাবি না। ইতি সবিতা। চিঠিটা পড়ে দীপার চোখে জল এসে গেল। শাড়ির আঁচলে চোখটা মুছে আলমারি থেকে 100 টাকার নোটটা এনে দরজায় দাঁড়ানো লোকটার হাতে দিয়ে হারমোনিয়ামটা নিয়ে ঘরে ঢুকলো দীপা। দীপুকে টিউশন থেকে নিয়ে ফিরল ইন্দ্র। ছেলে ও বাবা দুজনে দেখে ফ্ল্যাটের দরজা খোলা। দীপা একখানা নতুন হারমোনিয়ামে বেহাগের রাগের আলাপ করে চলেছে। ইন্দ্র কি একটা জিজ্ঞাসা করতে গেলে দীপা হারমোনিয়ামের উপরে রাখা সবিতার চিঠিটা ইন্দ্রের হাতে ধরিয়ে দিয়ে ফিরে গেল বেহাগের আলাপটায়। এতদিন যে দায়িত্বের জন্যে দীপা গানকে ভুলে গিয়েছিল,
আজ যেন সেই গানের জন্যেই দীপা সব দায়িত্ব ভুলে গেছে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।